সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাজহার ইসলাম পথেগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। আজকে আমি চলে আসলাম আন্তর্জাতিক 11তম ইন্টারন্যাশনাল পোলট্রি শো এবং সেমিনারে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। আমি খবর পাইছিলাম, আমার বন্ধু দেখতে পাচ্ছেন আমার সামনে, নাম হচ্ছে সোহেল রানা, উনি আজকে চীনে চলে যাবেন। তো উনি আমাকে হঠাৎ ইনফর্ম করলেন যে ভাই 11তম ইন্টারন্যাশনাল পোলট্রি শো হচ্ছে, যাবেন কি না। আমি 10টার ফ্লাইটে চীনে চলে যাব, এর ভিতরে যদি আপনি চলে আসেন একসাথে ঘুরতে ঘুরতে এয়ারপোর্ট রোডে কুড়িলের সামনে অনুষ্ঠানটি হচ্ছে। একটি 3-4 দিন ব্যাপী এই সেমিনার এবং শো। উনি আমাকে ইনফর্ম করলেন, আমি চলে আসলাম। ওনার নাম সোহেল রানা। আমি আবারও বলছি, আজকের বিশেষ অতিথি আমার সাথে আসছেন। উনি চলে যাবেন 10টা ফ্লাইটে চীনে। উনি আমার সাথে প্রাণী সম্পদ এবং কৃষি বিষয়ক এই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আমার সহপাঠী ছিলেন, আমার সাথে একই সাথে কোর্স করেছেন। উনি এই বিষয়ে আগ্রহী। উনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, পাশাপাশি প্রাণী সম্পদের উপরে ওনার আগ্রহ বিদায় ওনার সাথে আমার সাথে একটা ভালো পরিচয় এবং আন্ডারস্ট্যান্ডিং। উনি আমার খুবই একজন বন্ধু মানুষ। যাই হোক, আজকে মূল আলোচনায় ফিরে আসি। আজকে এই সেমিনার এবং ইন্টারন্যাশনাল পোলট্রি শোতে ঘুরতে ঘুরতে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে এই পোলট্রি জগৎ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আমার পাশে থাকবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, শুরু করছি। আমরা একটু আগে রেজিস্ট্রেশন করলাম। তো এটি খুবই আন্তর্জাতিক একটি সেমিনার, প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। তো প্রথমেই একটি গানের কথা মনে আসে এখানে আসার পরে, যে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। হেমন্তের এই গানের মতোই দীর্ঘ এক সংকটকাল অতিক্রম শেষে পোলট্রি শিল্পের সাথে সম্পৃক্ত সবার মনে এক আলোড়ন তুলেছে এই 11তম ইন্টারন্যাশনাল পোলট্রি শো অ্যান্ড সেমিনার 2019 সাল। ওয়াপসা, বিবি ও বিআইসিসি এর যৌথ আয়োজনে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আগামী কেন্দ্রে বিগত 5 এবং 9 মার্চ 5 থেকে 9 মার্চ 2019 সালে অনুষ্ঠিত হয়ে গেল এক মহামিলন মেলা। পোলট্রি জগতে পেশাজীবীগণ আশায় বুক বাঁধছেন, হয়তো এই মধ্য দিয়েই নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়ে গেল। পোলট্রি শিল্পের এই মিলন মেলা হয়ে উঠুক বাংলাদেশের পোলট্রি জাগরণের উপলক্ষ। 11তম ইন্টারন্যাশনাল পোলট্রি শো এবং সেমিনারে 2019 সালের মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের বিনিময়, নতুন নতুন প্রযুক্তি গ্রহণ আর সম্ভাবনা যাচাইয়ের নিত্য নতুন ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে যেন পোলট্রি শিল্পের সাথে সম্পৃক্ত সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ, এনজিও সহ সকল আলাপ আলোচনার মাধ্যমে এই পোলট্রি সংকটের কারণসমূহ নিরূপণ করে তার সমাধানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়টি আমাদের প্রাণের দাবি ছিল। বাংলাদেশে আজ ডিম, মাংস, মাছ, খাদ্যশস্য, ফলমূল সমূহ বিভিন্ন ক্ষেত্রে হয়ে উঠেছে স্বাবলম্বী। সুতরাং এখন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে গুণগত, পুষ্টিমান সম্পন্ন এবং নিরাপদ খাদ্যের বিষয়টি। আমরা পুষ্টিমান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন করতে হয়তো সক্ষম হয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি তা বাংলার অপর জনতার সক্ষমতার বাধা দূর করতে সক্ষম হয়েছি? কিন্তু এই প্রশ্ন হচ্ছে, আমরা কি তাদের হাতে পৌঁছে দিতে পারছি কিনা, এই বাধা দূর করে তাদের হাতে পৌঁছে দিতে পারছি কিনা। মূল প্রশ্ন হচ্ছে এইটি। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অনুধাবন করে বাস্তব পদক্ষেপ নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি এই শোতে। এখানে 7টি হল রয়েছে। 7টি হলে পর্যায়ক্রমে প্রত্যেকটি হল ঘুরছে এবং বিভিন্ন উন্নত এবং আধুনিক কোম্পানির যে পণ্যগুলো আছে তাদের পোলট্রির সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত সেই পণ্যগুলো তারা শো করছেন, তারা দেখাচ্ছেন। তাদের এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পোলট্রি ডিকশনারি। এটি খুবই একটি উপকারী বই এবং তথ্যে ভরপুর বইটি। তো ভিউয়ার্স, যে সম্পর্কে আমার এখানে আসা পোলট্রি নয়, সম্পূর্ণ প্রাণী সম্পদের উপরে আগ্রহ উপর ভিত্তি করেই আমি আজকে এই শোতে এসেছি এবং এই শো
স্বচক্ষে দেখা এবং জ্ঞান অর্জন করাই ছিল আমার মূল উদ্দেশ্য। পাশাপাশি আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের আমি দেখাতে পারি, বোঝাতে পারি। এখানে চলছে কুকিং শো, মানে রান্না চলছে। এখানে বিপাশা হায়াত, আবুল হায়াতের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত, উনি উপস্থাপনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুকিং শো চলছে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে এই ধরনের শোতে আসলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। তো ভিউয়ার্স, আমি আরও কিছু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। আজকাল আমাদের দেশে কৃষি সুরক্ষা নিয়ে ব্যাপক কল্পনা চলছে। এই বিষয়ে ব্যক্তিগত কিছু মতামত আমি আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম, খাদ্য অনিরাপদ হওয়ার স্থান ও কারণ নির্ধারণ করতে হবে। ধরুন, আপনি নিরাপদ ব্রিডার ফার্ম থেকে বাচ্চা গ্রহণ করলেন, নিরাপদ খাদ্য খাওয়ালেন, নিরাপদ বা ভালো ব্যবস্থাপনায় ও কন্ট্রোল শেডে সেই বাচ্চা লালন পালন করলেন, কিন্তু সেই পরিণত মুরগি বা ডিম আপনি পাঠিয়ে দিলেন কাপ্তান বাজার বা তদ্রূপ অন্য কোনো অনিরাপদ বাজারে, বা পাঠানো হলো কোনো অনিরাপদ জবাইখানায়, অথবা বাসায় এসে মিশ্রিত হলো কোনো অনিরাপদ খাদ্যে বা রান্নার উপকরণের সাথে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে সচেতনতা প্রয়োজন সর্বক্ষেত্রে। হ্যাচারির পরিবেশ, বাজার ব্যবস্থাপনা, খামারের জৈব নিরাপত্তা এবং খাদ্যের মান উন্নয়ন বা খাদ্য কোনোরূপ ক্ষতিকারক দ্রব্য মিশ্রণ থেকে বিরত থাকা ও অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সহ বিষয়গুলি নিয়ে কাজ করতে হবে সমন্বিতভাবে। এই তিনটি জিনিসের সঙ্গে জড়িত, তা হলো সচেতনতা, সময় এবং অর্থ বিনিয়োগ। এই বিষয়গুলো যখন উৎপাদনের সঙ্গে জড়িত হবে তখন উৎপাদন খরচ অনেক বাড়বে। আর সেটা কি আমাদের দেশের অপমার জনসাধারণের সামর্থ্যের সাথে যায় কিনা? নিরাপদ খাদ্য কথাটি একটি আপেক্ষিক বিষয়। কেউ পছন্দ করে পুকুরের পানি, কেউ ফুটানো পানি, কেউ বা মাম, বা কেউ আরও উন্নত কিছু। সেই ক্ষেত্রে আমাদের মিনিমাম সেফটি মেনটেন করতে হবে এবং দেখতে হবে অন্য খাদ্য উপাদানের তুলনায় কতটা নিরাপদ। খাদ্য নিরাপদ তখনই হবে যখন সম্পূর্ণ প্রসেস, র ম্যাটেরিয়াল এবং ট্রান্সপোর্টেশন, কুকিং প্রসেস প্রভৃতি নিরাপদ হবে। তো ভিউয়ার্স, আমি ঘুরতে আপনাদের সাথে আরও অনেক কিছু আলোচনার চেষ্টা করব। এখানে বিভিন্ন ধরনের পোল্ট্রি সেক্টরের জন্য ব্যবহৃত মেশিনারিজ দেখা যাচ্ছে একে একে। আমি যেহেতু ব্যক্তিগত আলোচনাও করছি, পাশাপাশি এইগুলো নিয়েও আপনাদের ঘুরে দেখাতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন। এখানে ডেইরির একটা সেক্টর দেখতে পাচ্ছি। বিভিন্ন কোম্পানি, নামি দামি কোম্পানি, কাজী, প্রভিতা, নাহার, ডায়মন্ড এগ্রো, বিভিন্ন ধরনের এগ্রো হ্যাচারি এখানে সম্মিলিত হয়েছেন। তো যেটা বলছিলাম, কৃষি সুরক্ষা ও পোলট্রি শিল্পের দীর্ঘকাল সংকট উত্তরণে করণীয় বিষয়গুলি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে 1 নাম্বার, উৎপাদন খরচ কমাতে হবে। নাম্বার 2, টেস্ট বা নেগেটিভ প্রচারণার জন্য ব্রয়লারের প্রতি বিমুখিতা কমাতে করণীয়গুলো ভাবতে হবে। টেস্ট বাড়াতে ব্রয়লার 2.2 কেজি আনতে 5 সপ্তাহ পালন এবং FCR-এ 1.45-এর নিচে হবে না এমনতর ব্রিড বা খাদ্য নিয়ে কাজ করতে হবে। নাম্বার 4, মিসকনসেপশন দূর করতে হবে। নাম্বার 5, দ্রুত বর্ধনশীল হয় ব্রয়লারের পানি বেশি থাকে, হিডেন সল্ট বা গ্লুকোজ কম থাকে বলে টেস্ট হয় না। নাম্বার 6, উন্নত দেশগুলোতে রেডি ব্রয়লারের মার্কেটিং টাইম 45 দিনের নিচে নয়, অথচ আমাদের দেশে প্রতিযোগিতা করতে করতে তা 28 দিনের নিচে নিয়ে চলে এসেছে। মানুষ ভাবছে এটা কৃত্রিমভাবে তৈরি, আর ফ্রি রেঞ্জের মুরগি প্রাকৃতিক। খাদ্যের প্রয়োজনীয়তা সম্ভবতা যাচাই করা, উৎপাদন নিয়ন্ত্রণ করা, টোল উৎপাদন বন্ধ করা, টোল উৎপাদন করবে উভয় নিবন্ধন থাকা, ইচ্ছেমতো জিপি বা পিএস আমদানি করা যাবে না। জৈব নিরাপত্তা এবং ভ্যাকসিনের উপর গুরুত্ব দিতে হবে। বিদেশি কোম্পানির ভ্যাকসিনের ব্যবহার কমিয়ে লোকাল স্ট্রেন দ্বারা লোকাল ম্যানুফ্যাকচারিং ভ্যাকসিন ব্যবহার বাড়ানো। নাম্বার 10, অপরিজনীয় ঔষধের ব্যবহার নিয়ন্ত্রণ। তো এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা করি এবং এগুলো বিবেচনা করে, পর্যালোচনা করে এবং এর সমাধানে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশের পোলট্রি শিল্প তথা উন্নয়ন সম্ভব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মেলায় ঘুরে দেখাচ্ছি এবং আমার নিজস্ব অভিজ্ঞতায় কিছু আলোচনার চেষ্টা করছি। এই বইটি আমি ক্রয় করেছি, পোলট্রির রোগ নির্ণয় এবং চিকিৎসা। উনি ভিডিও করতে দিচ্ছিল না, আমি এই বইটি কিনে নিয়েছি।
তো ভিউয়ার্স, আমি যাচ্ছি অন্যান্য মলে ঘুরছি, পাশাপাশি আপনাদের দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমি হয়তো কিছু ছবি তুলবো, ছবির ফাঁকে আসলে ভুলবশত ভিডিও হয়ে গেছে। যাই হোক, আমি আমার আলোচনা চালিয়ে যাচ্ছি। তো আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণী সম্পদ খাতের উপখাত হিসেবে পোলট্রি খাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে দীর্ঘকাল থেকে, যা দেশের গ্রামীণ পরিবারের গৃহস্থলীর কাছের আয় বর্ধনের একটি হাতিয়ার। কারণ ডিম ও মাংস সরবরাহের মাধ্যমে দেশের প্রোটিন ঘাটতি পূরণে পোলট্রি খাতের পরিচিতি পুষ্টি বিজ্ঞানীদের কাছেও খুবই বেশি। এর মধ্যে এই শিল্পে দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী সমস্যার কারণে এই সম্প্রসারণ এখন স্তীমিত। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতকে দেশের বৃহত্তম বাণিজ্যিক খাতে পরিণত করা সম্ভব। বর্ধিত জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণে বৈজ্ঞানিক উপায়ে অধিক হারে মুরগি হাঁস উৎপাদনের বিকল্প নেই। বাংলাদেশের জন্য এটি আরও বেশি প্রযোজ্য। বিস্ফোরিত জনসংখ্যার চাহিদা পূরণে আধুনিক পদ্ধতিতে পোলট্রি ফার্ম পরিচালনা করা অপরিহার্য। সন্দেহ নেই এটি দেশের একটি সম্ভাবনা ও বিকাশমান শিল্প। নানা প্রতিকূলতার মধ্যে ফার্ম পরিচালনা করেও বাজারে স্বল্প মূল্যে মুরগি ও ডিম সরবরাহ করছে দেশীয় পোলট্রি খামারিরা। বাংলাদেশের এই ঘনবসতিপূর্ণ দেশে এই চাষযোগ্য জমির পরিমাণ ও ক্রমশ হারমান। এ পরিমাণ প্রতি বছর শতকরা 1% করে কমছে। এমত অবস্থায় ভূমি ব্যবহারের নতুন কৌশল উদ্ভাবন প্রয়োজন। এক্ষেত্রে পোলট্রি শিল্প বিকাশ কম ভূমির অধিক ফলদায়ক ব্যবহার নিশ্চিত করতে পারে। এর মাধ্যমে ভূমি ব্যবহার থেকে বর্ধিত সুবিধা হাসিল করা যেতে পারে। আবার পোলট্রি থেকে বায়োগ্যাস ও জৈব সার তৈরি করা সম্ভব, যা দেশের জ্বালানি চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। এছাড়াও পুষ্টিবিদের অভাবে অনেক সময় পোলট্রি খামারিগণ সঠিকভাবে সুষম রেশম করতে পারে না এবং মিশ্রিত খাদ্যের মূল্য অনাবশ্যকভাবে অত্যাধিক হয়ে পড়ে। আর পোলট্রির ওষুধপত্র ও প্রতিরোধক টিকার অত্যাধিক মূল্য। নাম্বার 4, বেশিরভাগ রোগ বিশেষ করে ভাইরাসজনিত রোগের কোনো ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থা নেই। রোগের জন্য ওষুধ প্রয়োগে বেশি খরচ পড়ে, ফলে উৎপাদন ব্যয় বেড়ে যায়। প্রতিরোধ ব্যবস্থাও উত্তম হলে বিদেশ থেকে আমদানি করা টিকা অনেক ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হয় না। অধিকাংশ ওইসব টিকার মূল্য অত্যাধিক। নাম্বার 5, পোলট্রি উৎপাদিত দ্রব্যের বাজারজাতকরণ সমস্যা। ডিম ও ব্রয়লার মুরগি তথা ছাঁটাই করা হাঁস মুরগি বিক্রির জন্য সুনির্দিষ্ট কোনো বাজার ব্যবস্থা এই দেশে এখনও গড়ে ওঠেনি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে নাহার এগ্রোর স্টল। এটা নাহার এগ্রোর মেবি ম্যানেজিং ডিরেক্টর অথবা ওনার, উনি ওখানে বসে আছেন। মাথায় চুল কম এই ব্যক্তিটি। যাই হোক, আমি ওই বিষয়ে যাব না, উনি বিদেশি ক্লায়েন্টসের সাথে কথা বলছেন। যাই হোক, আমি আমার মূল আলোচনায় চলে আসি। সঠিক প্রশিক্ষণের অভাব। নাম্বার 6, হাঁস মুরগির খামার স্থাপনের জন্য প্রশিক্ষণ নিয়ে একান্ত আবশ্যক। প্রশিক্ষণবিহীন ব্যক্তি যদি খামারে স্থাপন করে তবে হাঁস মুরগি পালনের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। হাঁস মুরগি পালন সম্বন্ধে সম্যক জ্ঞান অবশ্যই থাকা উচিত। এখানে একটি ভ্যাকসিন দেখতে পাচ্ছেন, ভ্যাকসিন গান দেখতে পাচ্ছেন। এটা মেরিয়াল ব্র্যান্ড, এটার দাম 64,000 টাকা। এবং আরেকটি ভ্যাকসিন দেখা যাচ্ছে, ওইটির দাম হচ্ছে 6,000 টাকা। যাই হোক, আমি আবারও আমার আলোচনায় ফিরে আসছি। হাঁস মুরগি পালন সম্বন্ধে সম্যক জ্ঞান অবশ্যই থাকা উচিত যে লোকটি আপনারা নিয়োগ করবেন। এই জন্য প্রশিক্ষণের বিকল্প নেই, তবে প্রশিক্ষণটি অবশ্যই বিজ্ঞান ভিত্তিক এবং সময় উপযোগী হওয়া উচিত। বর্তমান সময়ে বাণিজ্যিক ডিম পাড়া হাইব্রিড মুরগি পালন করতে হলে এদের ব্যবস্থাপনা সম্বন্ধে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া উচিত। আবার প্রশিক্ষণের পোলট্রির বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রুডিং হিটিংয়ের জন্য ইনফ্রারেড বাল্ব দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে
আমরা আরেকটি স্টলে চলে আসছি। ওনাদের একটা প্রোডাক্ট আমরা দেখবো। ওনাদের প্রোডাক্ট আসলে একটা এনজাইমের মতো কাজ করে। ওই প্রোডাক্টে কিছু উপাদান আছে যেগুলো ব্যবহার করলে ডিমের কোয়ালিটি এবং ডিমের পুষ্টিগুণ বেড়ে যায়। এখানে স্টলে যে উপস্থাপিকা আছেন উনি আমাদের বোঝাচ্ছেন। উনি আমাদের বোঝাচ্ছেন যে ওনাদের এই উপাদান সমৃদ্ধ যে এনজাইম এর মতো ডিএসএম ওনাদের ব্র্যান্ড লেখা আছে রনোজাইম। যাই হোক, উনি আমাদের যথাসম্ভব সাহায্য করার তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করলেন এবং ওনাদের কোম্পানির ব্রাঞ্চের নাম্বার এবং ভিজিটিং কার্ড দিয়ে দিলেন, তথ্যগুলো দিয়ে দিলেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আমার মূল আলোচনায় চলে আসি। নাম্বার 7, যেখানে হচ্ছে ইন্স্যুরেন্স বা বিমার সমস্যা। আমাদের দেশে পোলট্রির বিমা নেই, অথচ উন্নত দেশে এমনকি ভারতে প্রত্যেক পোলট্রি খামারে বিমাকৃত। ফলে রোগে আক্রান্ত এবং অন্য কোনো সমস্যা খামারি ক্ষতিগ্রস্ত হলে এই বিমাকৃত অর্থ ওই খামারিকে রক্ষা করে। নাম্বার 8, পোলট্রি বিশেষজ্ঞের অভাব। দেশে পোলট্রি বিশেষজ্ঞের অভাবে এ দেশে অনেক খামার আজ লাভজনক করা কঠিন হয়ে পড়েছে। আমাদের দেশে হাঁস মুরগির সঠিক রোগ নির্ণয় বিশেষজ্ঞর অভাব রয়েছে। দেশের অল্প কয়েক স্থানে মাঠ পর্যায়ে রোগ অনুসন্ধান কেন্দ্র রয়েছে, যা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম নয়। তো ভিউয়ার্স, আমার কাছে চলে আসছে আমার কিছু বন্ধু, ওরা ফোন করছিল, আমি চলে আসতে বলছিলাম। হাবিব, বরাবরের মতো হাবিব, এবং আমার আরেকটি বন্ধু এসেছে হচ্ছে ফয়সাল। আপনারা আমার বিগত ভিডিওতে হাবিবকে দেখেছেন, ফয়সালকে দেখছেন। ও অবশ্য দলীয় কর্মী, আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। উনি ফতুল্লাতেও রাজনীতি করে, প্লাস পাশাপাশি ব্যবসা করে। তো আবারও মূল আলোচনায় চলে যাচ্ছি। একসাথে আমরা ঘুরবো, আলোচনা করব, বুঝবো। জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এখানে আসা। বিভিন্ন বিদেশি কোম্পানিরা এখানে এসছেন, ওনাদের তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করতে আসেন। যদিও এটা আন্তর্জাতিক একটি শো বা মেলা বলা চলে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে পোলট্রি শিল্পের সমস্যার সমাধানে করণীয় যে বিষয়গুলি হচ্ছে, এটি সহজ এবং এটি প্রাথমিক পুঁজির প্রয়োজন কম হয়। বৃহৎ উদ্যোগের পাশাপাশি খামারিরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে, যা দূর করার দরকার। যাই হোক, এতে আমাদের কাছে অতীতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে সৃষ্টিত মৃত্যুর কারণে এই খাতে প্রায় 700 কোটি টাকা লোকসান হয়েছিল, যা ছিল সংশ্লিষ্ট খামারিদের জন্য একটি বিশাল ধাক্কা। এতে তারা কোনো জায়গা থেকে আর্থিক বা কোনো সহায়তা পায়নি। এরূপ চলতে থাকলে উদ্যোগী খামারিরা নিঃস্ব হয়ে পড়বে, যা কখনোই কাম্য নয়। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট দেখা যায় যে বাংলাদেশে এই অপরাপর 5টি দেশে এই ভাইরাস সংরক্ষণ হয়েছে। যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করায় এবং সময়োপযোগী ভ্যাকসিনের অভাবে এই শিশু যথেষ্ট হুমকির মুখেও রয়েছে। এছাড়া আরও বেশ কিছু সমস্যা রয়েছে যা পোলট্রি শিল্প বিকাশে অন্তরায়। এইসব প্রাণীর খাবার প্রস্তুতের জন্য উপাদান ও বিদেশ থেকে আমদানি করতে হয়। এর উপর আরোপিত ট্যাক্সের পরিমাণ এবং সংযোগ প্রদান প্রয়োজন। পোলট্রি খামারিদের জন্য সুবিধাজনক রাষ্ট্রীয় ট্যারিফ নির্ধারণ করা যেতে পারে।